ঘোর অন্ধকারে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ, মোদির সব চেষ্টায় ব্যর্থ। জানাবো ভারতকে ঘিরে ফেলছে চীন, পাকিস্তান, বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো ষড়যন্ত্রের ফাঁদে নির্বাচন, ইউনূসকে আন্তর্জাতিক চাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঘোর অন্ধকারে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ, মোদির সব চেষ্টায় ব্যর্থ। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আশ্রয় নিয়েছেন ভারতে। তারপরও মাঝে মধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা বলেন, ফিরতে চান রাজনীতিতে। কিছু আবেগী নেতাকর্মীও হয়তো সেই হাওয়ায় গা ভাসান। তবে বাস্তবতার নিরিখে পতিত হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি? সেটি কি আবার আসিব ফিরে, নাকি গেল চিরতরে? তা তো সময়ই বলে দিবে। কিন্তু এখন পরিস্থিতি এমন নাটকীয়তায় যখন রাজনীতি নামান্তর, তখন শেখ হাসিনার ভবিষ্যৎ হয়ে উঠেছে এক রাজনৈতিক থ্রিলারের কেন্দ্রবিন্দু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সবার গলার কাটা। তাকে নিয়ে ভারত অশান্তির মধ্যে আছে। ইসরায়েলকে সরাসরি সমর্থন দিতে পারছে ভারত, কিন্তু হাসিনার ব্যাপারে সরাসরি কিছুই করতে পারছে না ভারত সরকার। ভারতের মনের কথা, যদি হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় বসাতে পারতাম। কিন্তু তাদের বাসনা শুধুই এখন স্বপ্ন ছাড়া কিছুই না। তারা চাইলেই বাংলাদেশের কোনো বিষয় নাক গলাতে পারছে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, হাসিনাকে তারা কি বাংলাদেশের হাতে তুলে দেবে, নাকি আন্তর্জাতিক আইন অবমাননা করে অবৈধভাবে হাসিনাকে রেখে দেবে? কেননা বাংলাদেশের জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবার হাসিনাকে ফাঁসিতে মৃত্যুদণ্ডে দেখতে চায়। এর আগে হাসিনাকে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেছে ঢাকা। ইতিমধ্যে হাসিনার বিচারও শুরু করেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল। এরপর নড়ে চড়ে বসেছে ঢাকা। দিল্লির কাছে বারবার বার্তা দেওয়া হচ্ছে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস মোদির কাছে হাসিনাকে ফেরত চাইলে মোদি সরাসরি মুখের ওপর বলে দেয় তারা হাসিনাকে ফিরিয়ে দেবে না। এরপর ডক্টর ইউনূস জোর দিয়ে ভারতকে হুঁশিয়ারি দেন। দীর্ঘদিন শাসন করার পর হঠাৎ করে দৃশ্যপট থেকে উধাও শেখ হাসিনা। এখন শেখ হাসিনা মানে দেশের গুজবের হাওয়া, মিম কন্টেন্টের ঝড় এবং ফেসবুক লাইভে বিশ্লেষকদের বিশ্লেষণ। পতিত স্বৈরাচার হাসিনা এখন ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। বাংলাদেশের হাসিনার সাজানো গোছানো বাগান তছনছ হয়ে গেছে। এখন মোদিদের নিয়োগ দেওয়া কেয়ারটেকার বাংলাদেশে আর কেউ নেই। এদিকে হাসিনা পালানোর পর বাংলাদেশকে বেকায়দায় ফেলার সব রকম নীল নকশার ছক কষা শেষ দিল্লির। 8 মাসেরও বেশি সময় পাচ্ছে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার। এরপর অনেক ঘটনায় ঘটে গেছে। অসংখ্য হত্যা মামলা রুজু হয়েছে, মাটির সঙ্গে মিশে গেছে হাসিনার দাম্ভিকতা। 32 নম্বর পতিত আওয়ামী লীগের অস্তিত্ব থেকেও নেই। দলের পক্ষে কথা বলার সব গা ঢাকা দেওয়া কোথায় যে হারিয়ে গেল, এ নিয়ে রীতিমতো গবেষণা চলছে। নেতাকর্মীদের হাসিনা এই বলে আশ্বস্ত করতেন, আমি দ্রুত আসছি, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। শুরুর দিকে এসব কথাবার্তা অনেকেই আমলে নিতেন, উৎসাহিত বোধ করতেন। এখন এসব গায়ে মাখেন না কেউ। পরিস্থিতি শেখ হাসিনার জন্য কোনো অবস্থাতেই অনুকূলে নেই। একদিকে মামলা মোকদ্দমা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ তাকে আরও কোণঠাসা করেছে। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার 164 ধারায় জবানবন্দি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে। তিনি আসলে কারো কাছে নেতৃত্ব ছাড়তে রাজি নন, এমনকি পরিবারের কাছেও। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, শেখ হাসিনার ভাগ্যে যাই ঘটুক না কেন, দল হিসেবে আওয়ামী লীগের অস্তিত্ব অতীতের যে কোনো সময়ের তুলনায় চ্যালেঞ্জের মুখে। এখন প্রশ্ন, পলাতক শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি? পুরনো কার্ড খেলবেন, নাকি নতুন মোড় আসবে, নাকি একেবারেই গেম ওভার? ভারতকে ঘিরে ফেলছে চীন, পাকিস্তান, বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চীন, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ভারতের কৌশলগত উদ্বেগ বাড়ছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম India.com এর দাবি, এই 3 দেশ মিলে এক ধরনের ত্রিপাক্ষিক জোট গঠনের দিকে এগোচ্ছে, যার প্রভাব আঞ্চলিক ভারসাম্যে বড় রকমের পরিবর্তন আনতে পারে। সম্প্রতি চীনের কুনমিং শহরে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী ত্রিপাক্ষিক বৈঠক, যেখানে অংশ নেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা, স্বাস্থ্য, শিক্ষা এবং বাণিজ্যের মতো বিষয়গুলো আলোচনায় উঠে আসে। চীন জানিয়েছে, এই বৈঠক কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং এটি একটি নতুন আঞ্চলিক সহযোগিতামূলক উদ্যোগ। তবে ভারতের দৃষ্টিতে এটি নিছক সহযোগিতা নয়, বরং একটি সুপরিকল্পিত কৌশল, যার মাধ্যমে ভারতের চারপাশ ঘিরে কূটনৈতিক বলয় গড়ে তোলা হচ্ছে। ভারতের মতে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে আরও জোরদার করে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পাশে টেনে এনে চীন ভারতের প্রভাব বলয় ভেঙে দিচ্ছে।
বিশেষত বাংলাদেশকে ঘিরে ভারতের উদ্বেগ কয়েক গুণ বেড়েছে। একসময় যে দেশটিকে দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র মনে করা হতো, সেই বাংলাদেশ এখন চীন ও পাকিস্তানের কৌশলগত বলয়ে প্রবেশ করছে বলে মনে করছে ভারতীয় গণমাধ্যম। পাকিস্তানের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ইসলামাবাদের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এসব আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং সম্পর্ক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এমনকি ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনারকে সরকারি অনুষ্ঠানেও আমন্ত্রিত অতিথি হিসেবে দেখা গেছে। আরও বিস্ময়ের জন্ম দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর একটি সিদ্ধান্ত। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এবং নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীন সফরের জন্য আমন্ত্রণ জানান এবং তার জন্য পাঠানো হয় একটি বিশেষ চ্যাটার্ড বিমান। ভারতের কূটনীতিকদের মতে এটি শুধু সৌভাগ্য নয়, বরং একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। ত্রিপক্ষীয় বৈঠক শেষে তিন দেশ একটি যৌথ বিবৃতিতে জানায় তারা শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ এবং সামুদ্রিক নিরাপত্তা ইস্যুতে কাজ করতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। ভারতের মতে এখানেই লুকিয়ে রয়েছে কৌশলগত সংকেত। কারণ ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর ঘিরে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আগেই সক্রিয়ভাবে কাজ করছে। যদি বাংলাদেশ ও পাকিস্তান এই বলয়ের অংশ হয়ে পড়ে, তাহলে ভারতের বাণিজ্যিক ভারসাম্য এবং কৌশলগত নিরাপত্তা চরমভাবে বাধাগ্রস্ত হতে পারে। সবকিছু মিলিয়ে বলা যায়, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক চিত্র দ্রুত বদলে যাচ্ছে। ভারত যে একসময় আঞ্চলিক নিয়ন্ত্রণে অগ্রগামী অবস্থানে ছিল, তা এখন চ্যালেঞ্জের মুখে। আর এই সুযোগেই চীন নতুন কৌশলে বন্ধুত্বের মুখোশে কূটনৈতিক জোট গঠন করে ভারতকে চারদিক থেকে চাপে ফেলার কৌশল নিচ্ছে, এমনটাই মনে করছে ভারতের বিশ্লেষকরা এবং সংবাদ মাধ্যম। ষড়যন্ত্রের ফাঁদে নির্বাচন, ইউনূসকে আন্তর্জাতিক চাপ। দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপি এবং এর সমমনা দলগুলোর সঙ্গে এনসিপি ও ইসলামী দলগুলোর মতো পার্থক্য দেখা দিয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি উঠেছে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে। এই বিষয়গুলোকে জাতীয় নির্বাচন পেছনের ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত মাসে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের আশার কথা শোনা গিয়েছিল। এর আগে বিএনপি চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের দাবিতে অনড় অবস্থান নিয়েছিল। তবে ওই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সংস্কার ও বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, যাতে সম্মতি জানিয়েছিল বিএনপিও। তবে সম্প্রতি নির্বাচন পদ্ধতি নিয়ে মতভিন্নতা দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের সংগঠন এনসিপি চায় সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা, যাতে সায় আছে জামায়াতে ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোরও। বাম জোটও পিআর পদ্ধতির পক্ষে, অন্যদিকে বিএনপি এই ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা জানিয়েছে বাংলাদেশের পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। এদিকে গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশেও জামায়াত সহ ইসলামী দলগুলো পিআর পদ্ধতির পক্ষে সওয়াল তুলেছে। এ নিয়ে দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সংখ্যানুপাতিক পদ্ধতি সাধারণ ভোটারদের কাছে অত্যন্ত জটিল ও দুর্বোধ্য। এখানে মানুষ সরাসরি প্রার্থীকে ভোট দেয় না, দলকে দেয়। ফলে একজন ভোটার নিশ্চিত নন তার ভোটে কে সংসদ সদস্য হবেন। গণতন্ত্রের মূল আত্মা হলো সরাসরি প্রতিনিধিত্ব, যেখানে একজন প্রার্থী তার এলাকার মানুষের প্রত্যক্ষ সমর্থনে সংসদে যায়। পিআর পদ্ধতিতে এই স্বচ্ছতা হারিয়ে যায়, দায়বদ্ধতাও ক্ষীণ হয়। সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির যোগসূত্র ছিন্ন হয়ে যায়। তারা আরও বলেন, এই ব্যবস্থা একটি বড় ঝুঁকি হলো দুর্বল এবং অস্থির সরকার গঠনের সম্ভাবনা। যেহেতু অধিকাংশ সময় কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, তাই জোট সরকার গঠন হয়। একাধিক দলের সমন্বয়ে গঠিত সরকার হয় চাপে জর্জরিত, সিদ্ধান্ত গ্রহণে দুর্বল, আর রাজনৈতিক দর কষাকষিতে জর্জর। সংসদ হয়ে ওঠে একটি রঙ্গমঞ্চ। বাংলাদেশের মতো রাজনৈতিকভাবে উত্তপ্ত স্পর্শকাতর দেশে এমন একটি সরকার জাতীয় স্বার্থে বিরাট হুমকি হয়ে দাঁড়াতে পারে। প্রতিবেশী আগ্রাসী শক্তিগুলো এমন দুর্বল সরকারকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে এবং তা বাংলাদেশের অখণ্ডতার, সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলবে। এদিকে পিআর ব্যবস্থাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। পিআর পদ্ধতি নির্বাচন বাংলাদেশ প্রেক্ষাপটে নতুন আইডিয়া উল্লেখ করে এই দেশের জন্য প্রযোজ্য নয় বলে মনে করেন বিএনপি নেতারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।